হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। জিকেজিএস মাস্টার ক্লাস সিরিজের আরো একটি ক্লাস পলিটি পড়বো আজকে এবং মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র পড়াশোনার দিক থেকেই নয়, ভারতের নাগরিক হিসেবে তোমার ফান্ডামেন্টাল রাইট কি রয়েছে না রয়েছে সেগুলো জানাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আজকে পড়বো, কিছু কোয়েশ্চেনও ডিসকাস করবো, কিন্তু কোয়েশ্চেনের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিসকাশনটা, বিকজ ডিসকাশনটা থেকে তোমরা আরো কোয়েশ্চেন যেগুলো এখানে হয়তো পিপিটিতে ইনক্লুডেড নেই সেগুলোও তোমরা অ্যাটেম্প করতে পারবে এই ক্লাসটা দেখার পর, আই হোপ। তো শুরু করা যাক আজকের ক্লাস। এবং ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা যে রাইট গুলো বুঝি সেই রাইট গুলো হচ্ছে আমাদের একদম মৌলিক, মানে সেগুলোকে কেউ জোর করে খর্ব করতে পারবে না আনলেস পার্লামেন্ট যদি কোনো রুল না বানায়, বা ন্যাশনাল এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড যদি হয় ওয়ার্ডের ক্ষেত্রে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল রাইট খর্ব করা যায়। কিন্তু এর মধ্যেও কিছু ফান্ডামেন্টাল রাইট রয়েছে যেগুলো কিন্তু কখনোই খর্ব করা যায় না। তো সেই সমস্ত ডিসকাশন আজকে করব আমরা, এবং ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে ফান্ডামেন্টাল রাইটস এর ধারণা আসলো কোথা থেকে, এবং সেখানে কি কি বলা রয়েছে, কত রকমের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এবং সেই রাইট গুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব কাদের কাছে রয়েছে, সমস্ত কিছু আমরা আজকে ডিসকাস করব। প্রথমেই জানি যে ফান্ডামেন্টাল রাইট কি। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা সংবিধান স্বীকৃত ও সংরক্ষিত, যেটা মানুষের জন্য জন্মগত, সহজাত এবং অলঙ্ঘনীয় অধিকার, মানে যেটা লঙ্ঘন করতে পারবে না, যেটা মানব স্বাধীনতা, মর্যাদা এবং উন্নয়নের জন্য অপরিহার্য। কোনোভাবে এই অধিকার লঙ্ঘিত হলে জনগণ সরাসরি আদালতে দ্বারস্থ হতে পারবেন। এবং বর্তমানে ভারতের সংবিধানে মোট 6টা মৌলিক অধিকার রয়েছে, এটা এখানে লেখা আছে সামারি। বেসিক্যালি বলতে গেলে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইটসেলফ আ ল। কিছু কিছু রাইটস আছে আমাদের কনস্টিটিউশনে যেগুলো হচ্ছে নন জাস্টিসিয়েবল। নন জাস্টিসিয়েবল আর জাস্টিসিয়েবল মানে কি? ধরো ডিপিএসপি তে মেনশন করা আছে যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে হবে, ইউসিসি লাগু করতে হবে, এটা রাষ্ট্রকে নির্দেশ দেওয়া রয়েছে। এবার ডিপিএসপি তে মেনশন আছে বলেই রাষ্ট্র কিন্তু সবসময় এই ইউসিসি লাগিয়ে দিতে পারবে না। ইউসিসি লাগাতে গেলে রাষ্ট্রকে একটা আইন নিয়ে আসতে হবে যেটা এই রাইটসটাকে রাষ্ট্র লাগু করাতে পারবে। কিন্তু ফান্ডামেন্টাল রাইট ইটসেলফ আ ল, মানে এখানে যে রাইটস গুলোর কথা বলা হয়েছে সেটা লাগু করার জন্য কোনো আইন প্রণয়ন করতে হবে না। এটা হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার। যদি কখনো কোথাও ফান্ডামেন্টাল রাইট খর্ব হয় তাহলে একটা ব্যক্তি বা একটা জনগণ, ভারতের নাগরিক, সে সরাসরি কোর্টে গিয়ে দ্বারস্থ হতে পারবে এবং পিটিশন জারি করতে পারবে, যেটাকে আমরা রিট পিটিশন বলছি, যেখানে হাইকোর্টেও জারি করা যাবে এবং সুপ্রিম কোর্টেও জারি করা যাবে। সেটা সম্পর্কে আমরা পরবর্তী সেকশনে ডিসকাস করব, কিন্তু এইটুকু জেনে রাখো যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার। ওকে, এবং এই ফান্ডামেন্টাল রাইট যে আমরা পড়ছি সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, এবং এটা বড় করা হয়েছে কোথা থেকে? না, ইউএস এর কনস্টিটিউশন থেকে এটাকে বড় করা হয়েছে। এবং ইউএস এর কনস্টিটিউশন এই ফান্ডামেন্টাল রাইটসটা উল্লেখ রয়েছে বিল অফ রাইটস। ওকে, কি কি রাইট রয়েছে? 6টা। একটা হচ্ছে সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি, স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার বা প্রতিবিধানের অধিকার, যেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এইটা একটু আগেই বললাম যে বিল অফ রাইটস থেকে নেওয়া হয়েছে, এবং 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরের সময় থেকেই সাধারণ নাগরিকদের জন্য মৌলিক অধিকারগুলো যুক্ত করা হয়েছিল, যেটা সংবিধানের পার্ট 3 তে রয়েছে, এবং 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এই আর্টিকেলগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এখানে খেয়াল রাখবে যে আর্টিকেল নম্বর 20 and আর্টিকেল নাম্বার 21, এই দুটো আর্টিকেলকে কখনোই খর্ব করা যায় না, সেটা ন্যাশনাল এমার্জেন্সি হোক কিছু হোক, কোনোভাবেই আর্টিকেল 20 আর 21 কে খর্ব করা যায় না। এটা কিন্তু মেনশন করা আছে আর্টিকেল 359 এ মেনশন করা আছে যে আর্টিকেল 20 এবং 21 কে কখনো খর্ব করা যাবে না। এবং আর্টিকেল 19 তখনই একমাত্র এটাকে খর্ব করা যাবে যদি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষিত হয় এক্সটার্নাল অ্যাগ্রেশন বা ওয়ারের কারণে, কোনো যুদ্ধের কারণে বা এক্সটার্নাল এমার্জেন্সি যদি ঘোষণা করা হয়, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল 20 and 21 খর্ব করা যাবে। এখানে আরো একটা আর্টিকেল ছিল ভারতীয় সংবিধানে
প্রথমে 7টি মৌলিক অধিকার ছিল, যেটা একটা অধিকারকে বাদ দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা সম্পত্তির অধিকার ছিল, এবং এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে 1978 খ্রিস্টাব্দে, এবং যেটা বর্তমানে দ্বাদশ অংশে পার্ট নাম্বার 12 এবং অনুচ্ছেদ নম্বর 300 তে রয়েছে। আগে এটা কোথায় ছিল? আগে এটা ছিল হচ্ছে আর্টিকেল নম্বর 31 এবং আর্টিকেল নম্বর 19 ক্লজ 1 সাবক্লাস এফ এ ছিল, যেটাকে এখন সরিয়ে নিয়ে গিয়ে হয়ে গেছে কোথায় না আর্টিকেল নাম্বার 300 তে, এবং এটা বর্তমানে একটা লিগাল রাইট, ঠিক আছে, আইনি অধিকার। ভারতের সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের কাছে, এবং পার্লামেন্ট আর্টিকেল 368 অনুচ্ছেদ অনুযায়ী এই অধিকার দেওয়া হয়েছে। তার মানে ফান্ডামেন্টাল রাইট সেটাকে সংশোধন করতে পারে পার্লামেন্ট, কিন্তু সেই সংশোধনটা কখনোই বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনকে ভায়োলেট করবে না। যদি বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনকে ভায়োলেট করে, তাহলে সেক্ষেত্রে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ভারতের মৌলিক অধিকারের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। এছাড়াও ভারতের হাইকোর্টগুলিতে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে অভিভাবক হিসেবে কাজ করে, কারণ এখানে আর্টিকেল 226, ঠিক আছে, 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট এবং আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। রিট মানে হচ্ছে যদি কখনো কোনো আর্টিকেল মানে কোনো ফান্ডামেন্টাল রাইট খর্ব হয়, তাহলে তার এগেনস্টে যে কোয়েশ্চেন করা বা কোন অথরিটিতে সেটা খর্ব করা হলো, বা যে খর্ব করছে সে ওই খর্ব করতে পারে কিনা, বা কোনো একটা কোর্ট যদি তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো কাজ করে তাকে সেটাকে আটকানো, এই সমস্ত কাজগুলো রিটের আন্ডারে পড়ছে। খেয়াল রাখবে এই যে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী যে হাইকোর্টের রিট জুরিসডিকশন কিন্তু সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশনের থেকে অনেক বেশি, কারণ সুপ্রিম কোর্টে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট লিগাল রাইটস এর ক্ষেত্রেও রিট জারি করতে পারে। তাই হাইকোর্টের রিট জুরিসডিকশন সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশনের থেকে বেশি। এখানে ফান্ডামেন্টাল রাইট গুলো পড়ার আগে আর্টিকেল নাম্বার 12 এবং আর্টিকেল নাম্বার 13 সম্পর্কে একটুখানি দেখতে হবে। আর্টিকেল নাম্বার 12 ডেফিনেশন দিচ্ছে স্টেটের, ঠিক আছে, ডেফিনেশন দিচ্ছে স্টেটের। এখানে স্টেট বলতে যখন আমরা ফান্ডামেন্টাল রাইট পড়বো, ডিপিএসপি পড়বো, এখানে স্টেট বলতে কিন্তু রাজ্যকে বুঝবো না। স্টেট বলতে কি কি বুঝবো? স্টেট বলতে বুঝবো গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া। প্রথমে হচ্ছে গভর্নমেন্ট প্লাস পার্লামেন্ট of India plus government of local bodies, মানে পঞ্চায়েত and municipalities, প্লাস হচ্ছে legislature of each state, legislature of each state, এবং যদি কোনো অথরিটি যেটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কাজ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, তাহলে এখানে এই গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট মানে এখানে চলে আসছে পুরো সেন্ট্রালের গভর্নমেন্ট। গভর্নমেন্ট অফ লোকাল বডি মানে হচ্ছে পঞ্চায়েত প্লাস মিউনিসিপ্যালিটি, লেজিসলেচার মানে বিধানসভা এবং বিধান পরিষদ, এই সমস্ত গুলোকেই কিন্তু আমরা বলছি স্টেট, যেটার ডেফিনেশন আর্টিকেল 12 এ রয়েছে। আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে যদি এমন কোনো ল তৈরি হয় যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তাহলে সেই লটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেল 13 বলছে লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে যদি কোনো ল ফান্ডামেন্টাল রাইটসকে ডেরোগেট করে, তাহলে সেক্ষেত্রে সেই লটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। সমস্ত ল যেগুলো ইন্ডিয়ান টেরিটরিতে লাগু হচ্ছে সেগুলো কনস্টিটিউশন যেদিন থেকে লাগু হচ্ছে সেদিন থেকেই লাগু হবে, কিন্তু সেগুলো বেসিক স্ট্রাকচারকে কখনো খর্ব করা যাবে না। তাহলে আর্টিকেল 13 থেকে আমরা ল এর ডেফিনেশন পাচ্ছি, আর্টিকেল 12 থেকে আমরা স্টেটের ডেফিনেশন পাচ্ছি। এইবার আমরা আসবো যে কি কি ফান্ডামেন্টাল রাইট রয়েছে।
তো ফান্ডামেন্টাল রাইটস এর প্রথম যে রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে আর্টিকেল নাম্বার 14, যেটা ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে দেশের সকল নাগরিক আইনের চোখে সমান, অর্থাৎ সবার জন্য আইন সমান, অপরাধী বা পদমর্যাদা নির্বিশেষে সকলের জন্য একই আইন প্রযোজ্য। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই যে ইকুয়ালিটি বিফোর ল এই কথাটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট, একটা নেগেটিভ কনসেপ্ট। কেন নেগেটিভ কনসেপ্ট এবং এটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? এই নেগেটিভ কনসেপ্টটা আসছে ব্রিটিশ অরিজিন থেকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিটেন থেকে পাচ্ছি, এটার অরিজিন হচ্ছে ব্রিটিশ অরিজিন। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট, এবং এটা আমেরিকান অরিজিন। একটু ভালো করে বুঝবে ব্যাপার দুটো। ইকুয়ালিটি বিফোর ল বলছে যে ধরো কোনো একটা রাস্তাতে সিগন্যাল ভাঙার জন্য 2000 টাকার ফাইন আছে, বা সাপোজ 2000 টাকার ফাইন আছে। এবার একটা রিক্সাওয়ালা সে সিগন্যালটা ভেঙে চলে গেল, আর একজন যে মার্সিডিজে বসে আছে সে সিগন্যালটা ভেঙে চলে গেল, দুজনের জন্যই 2000 টাকা ফাইন হলো। কিন্তু যে রিক্সাওয়ালা তার কাছে এই 2000 টাকাটা অনেক, কিন্তু যে বিএমডব্লিউ তে বসে আছে তার কাছে এই 2000 টাকাটা কিছুই না। তাহলে এখানে ইকুয়ালিটি আসছে, মানে ইকুয়াল শাস্তি দেওয়া হচ্ছে দুটো পার্সনের ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা যে ইকুয়ালিটি বা সমানতা দেখাতে চাইছি সেই সমানতাটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে না। তো এটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট। পজিটিভ কনসেপ্ট কিরকম? সাপোজ আমাকে রেসটা দৌড়াতে হবে এবং এই রেসের ফিনিশ লাইনটা হচ্ছে এইটা, কেউ একজন এখান থেকে শুরু করছে, কেউ একজন এখান থেকে শুরু করছে, কেউ একজন এখান থেকে শুরু করছে, ঠিক আছে? তো এখানে যে প্রত্যেকের ফিনিশ লাইনে পৌঁছাতে হবে, বার একটাই সেট করেছে। যে সব থেকে পিছন থেকে শুরু করছে তাকে অনেকটা এফর্ট দিতে হবে এই জায়গায় পৌঁছানোর জন্য, একে একটু কম, একে আরো একটু কম। তাহলে এদের আলটিমেট ডেস্টিনেশন একটাই, কিন্তু প্রত্যেকের যা এফর্ট সেটা কিন্তু আলাদা আলাদা। তাহলে এখানে গভর্নমেন্টকে এই যে সেটটা রয়েছে এই সেটকে বেশি পুশ করতে হবে, এই সেটকে একটু কম, এই সেটকে একটু কম। এই যে অ্যাপ্রোচটা, মানে আমাদেরকে তাহলে একে এতটা জায়গাতে নিয়ে আসতে হবে, একে এইটুকু জায়গাতে নিয়ে আসতে হবে, তবে এরা কিন্তু ইকুয়াল জায়গাতে আসবে। তাহলে এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট, এবং এখানে আমরা একটা পজিটিভ অ্যাসপেক্ট একটা নেগেটিভ অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি। ক্লিয়ার এই বিষয়টা? নেক্সট হচ্ছে আর্টিকেল 15, যেটা হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। প্রহিবিশন অফ করা যাবে না কোনো একটা পার্টিকুলার পার্সনকে তার ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য তৈরি করা যাবে না, সেই বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। এবং এই মৌলিক অধিকারটি সকল নাগরিকের সামাজিক সমতা, ন্যায় বিচার নিশ্চিন্ত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। কিন্তু এখানে আরো অনেক কিছু বলা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে স্টেট যদি চায়, রাষ্ট্র যদি চায়, তাহলে ওমেন এবং চিলড্রেনদের জন্য স্পেশাল প্রভিশন আনতে পারবে। এই যে আমরা দেখলাম যে বাসে সমস্ত মহিলাদের ক্ষেত্রে টিকিট ফ্রি করে দেওয়া হলো, তাহলে স্টেট যদি চায় তাহলে ওমেন এবং চিলড্রেনদের ওয়েলফেয়ারের জন্য কিছু প্রভিশন আনতে পারবে, সেটাও কিন্তু আর্টিকেল 15 এর মধ্যে বলা হচ্ছে। এটাকে কিন্তু ডিসক্রিমিনেশনের গ্রাউন্ডে নিয়ে যাওয়া যাবে না। এবং স্টেট যদি চায় তাহলে অ্যাডভান্সমেন্ট অফ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য কিন্তু স্পেশাল প্রভিশন আনতে পারবে, সেটাও আর্টিকেল নাম্বার 15 এ বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 15 ক্লজ 4 এ বলা হয়েছে এসসি এসটির কথা, যে এসটি এসটির জন্য স্টেট চাইলে স্পেশাল প্রভিশন আনতে পারবে। আর্টিকেল নাম্বার 15 এর ক্লজ 3 তে বলা হয়েছে যদি উমেন এই যে রিজার্ভেশন নিয়ে আসলো, এটাও কিন্তু এখানে ডিসক্রিমিনেশন নয়, এটা যে নিয়ে আসলো সরকার, মানে সরকারকে বা রাষ্ট্রকে এই নির্দেশ বা এই অধিকার কিন্তু দেওয়া আছে যে স্টেট যদি চায় তাহলে এটা করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আর্টিকেল নাম্বার 15 ক্লজ নাম্বার 3 তে রয়েছে, আর্টিকেল নাম্বার 15 ক্লজ নাম্বার 4 এ রয়েছে, ঠিক আছে? আর্টিকেল নাম্বার 15 ক্লজ নাম্বার 2 তে কি বলা হয়েছে? ক্লজ নাম্বার 2 তে বলা হয়েছে যে কোনো একটা পাবলিক ওয়েল বা কুয়ো থেকে জল তোলা বা পাবলিক রেস্টুরেন্টে যাওয়া বা কোনো রোড বা প্লেসে বা স্নানের ঘাটের মধ্যে কোনো একটা পার্সনকে আমরা ডিসক্রিমিনেট করতে পারবো না, তার ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 16। আর্টিকেল নাম্বার 16 এতে বলা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে ফর পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরিতে সুযোগের সমতা।
আগেন বলবে যে আবার তো 33% রিজার্ভেশন করতে পারবে সরকার, হ্যাঁ পারবে, এখানে সেটাও বলা হয়েছে যে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে প্রত্যেক সিটিজেনকে যখন আমরা পাবলিক এমপ্লয়মেন্ট করছি এনি অফিস আন্ডার দ্য স্টেট, যদি স্টেটের আন্ডারে হয় মানে গভর্নমেন্টের বা লোকাল বডিজ বা স্টেট লেজিসলেচারের আন্ডারে হয়, তাহলে তাদের সেখানে সমস্ত মানুষজনদেরকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো রকমের ডিসক্রিমিনেট করা যাবে না। কিন্তু স্টেট যদি চায় তাহলে এখানে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আলাদা প্রভিশন বানাতে পারে। স্টেট যদি চাই মানে কোন একটা পার্টিকুলার স্টেট, ধরো দেখা গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট একটা রিক্রুটমেন্ট করছে, স্টেট যদি চায় এখানে এই ম্যান্ডেটরি করতে পারে যে যারা এখানে অ্যাপ্লাই করছে তারা ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হতে হবে, এই যে ম্যান্ডেটরি করাটা এটাও কিন্তু স্টেট করতে পারবে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল নাম্বার 17 বলা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করতে হবে। এখানে সমাজের কোনো পর্যায়ে অস্পৃশ্যতা প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অস্পৃশ্যতা মেনে চললে বা প্রচার করলে সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হবে এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এখানে একটা জিনিস বলার, এই যে আনটাচেবিলিটি শব্দটা, এই আনটাচেবিলিটি কোনটাকে আমি আনটাচেবিলিটি বলবো, কোনটাকে আমি আনটাচেবিলিটি বলবো না, এটা কিন্তু কোথাও ডিফাইন করা নেই। মানে আমার বাড়িতে যিনি কাজ করতে আসছেন, আমার যিনি হাউস হেল্প, তিনি যদি পার্টিকুলার কোনো একটা জাতির থেকে বিলং করে বা নাও করে, সে শুধুমাত্র কাজ করছে বলে তার বাসনপত্র আলাদা, তার ওয়াশরুম আলাদা, এই যে সিস্টেমটা অনেক বাড়িতেই চলে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আনটাচেবিলিটি। তো আনটাচেবিলিটিটা কিন্তু কোথাও ডিফাইন করা নেই, ঠিক আছে, কিন্তু আনটাচেবিলিটি প্র্যাকটিস হয়েছে, সেটা আমরা বহু যুগ ধরে দেখে আসছি এবং আজকের দিনেও দাঁড়িয়ে কোথাও না কোথাও পুরোপুরি অ্যাবলিশ হয়নি, কিন্তু আনটাচেবিলিটি অ্যাবলিশন করার কথা আর্টিকেল 17 বলা হয়েছে এবং এটা একটা অ্যাক্ট নিয়ে আসা হয় যেটা হচ্ছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট অফ 1955, যেটার নাম পরিবর্তন হয় 1976-এ, সেটা হয়ে যায় প্রোটেকশন অফ সিভিল রাইট। তাহলে কি নাম বললাম? আনটাচেবিলিটি আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955, এবার এটার নাম পরিবর্তন হচ্ছে কবে? 1976-এ, যেটার নাম হয়ে যাচ্ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল। উপাধি নেওয়া যাবে না। এই আইন অনুসারে ব্রিটিশ আমলে বা অন্যান্য যে সম্মানসূচক রাজকীয় উপাধি ছিল সেগুলোকে বিলুপ্ত করার কথা বলা হয়েছে, তবে সামরিক সম্মান বা শিক্ষাগত উপাধি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে যে নো টাইটেল নট বিং আ মিলিটারি অর একাডেমিক ডিস্টিংশন শ্যাল বি কনফার্ড বাই দ্য স্টেট। কোন টাইটেল যদি সেটা তার একাডেমিক টাইটেল না হয়, মানে ধরো কেউ পিএইচডি করলো, তিনি ডক্টরেট উপাধি পেলেন, সেটা তিনি ইউজ করতে পারবেন, বা তার মিলিটারি কোনো ক্যাডারের টার্গেট, ঠিক আছে, সামরিক কোনো সম্মান, সেটা তিনি ইউজ করতে পারবেন। কিন্তু ওই যে মহারাজা, রাজবাহাদুর, রায় বাহাদুর, এই যে টাইটেলগুলো যেগুলো হেরিডিটারি হয়ে আসছিল এবং যেটা একটা অথরিটি বা একটা সুপিরিয়র পজিশনকে ইন্ডিকেট করছে, সেই সুপিরিয়র পজিশনকে ইন্ডিকেট করার মতো যে টাইটেলগুলো সেগুলোকে ব্যবহার করা যাবে না। এবার একটা কোনো পার্সন, সে যদি ইন্ডিয়ান সিটিজেন হয় এবং সে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করছে স্টেটের আন্ডারে, তিনি প্রেসিডেন্টের অনুমতি ছাড়া বাইরের দেশের কোনো উপাধিও গ্রহণ করতে পারবেন না। তার মানে কোনো একটা পার্সন তিনি যদি কোনো প্রফিট অফ অফিস হোল্ড করে স্টেটের আন্ডারে, ইন্ডিয়ান স্টেটের আন্ডারে, স্টেট মানে হচ্ছে এখানে ওই আর্টিকেল 12-এ যে ডেফিনেশন দেওয়া রয়েছে স্টেটের, সেখানে তিনি যদি ফরেন থেকে কোনো উপাধি পান তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্টের পারমিশন নিয়ে তিনি কিন্তু সেই উপাধি গ্রহণ করতে পারবেন। নেক্সট কি? নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 19 থেকে 22, যেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। এই আর্টিকেল নাম্বার 19-এ যে আর্টিকেলটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 6টা রাইট আছে টোটাল, ঠিক আছে, টোটাল 6টা রাইট রয়েছে আর্টিকেল 19-এ। আর্টিকেল 19-এ বলা হচ্ছে যে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সেট্রা। আর্টিকেল 19 ক্লজ নাম্বার 1 সাবক্লজ এ, সেখানে বলা হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা। আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ বি অ্যাসেম্বলি, শান্তিপূর্ণ অ্যাসেম্বলি করার কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে অ্যাসোসিয়েশনের কথা, তারপর মুভমেন্টের কথা, রেসিডেন্সের কথা এবং প্রফেশনের কথা।
এখানে এফ হবে না, এখানে জি হবে, কারণ আর্টিকেল নাম্বার এফ এ ছিল প্রপার্টি রাইট, ঠিক আছে, প্রপার্টি রাইট যেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে ইন দ্য ইয়ার অফ 1978। অ্যাবলিশ মানে এটাকে সরিয়ে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে, এটা এখন লিগ্যাল রাইট হয়ে গেছে। এবার আর্টিকেল 19 এর ক্লজ নাম্বার 1 এ তো কি কি রাইটস আছে সেগুলো বলা হচ্ছে, যে ফ্রিডম অফ স্পিচ আছে, অ্যাসেম্বল করার ফ্রিডম আছে, উইদাউট আর্মস, ঠিক আছে, তুমি বন্দুক টন্দুক নিয়ে যদি অ্যাসেম্বলি করতে যাও তাহলে কিন্তু হবে না, উইদাউট আর্মস। অ্যাসোসিয়েশন গঠন করার কথা বলা হয়েছে, যেমন ভাবে কোঅপারেটিভ সোসাইটি গঠন করা হয়। মুভমেন্টের কথা, মানে তুমি ইন্ডিয়ান টেরিটরির মধ্যে ফ্রিলি মুভ করতে পারবে, কোথাও কেউ আটকাতে পারবে না, যে কোনো জায়গায় রিসাইড করতে পারবে এবং যে কোনো লিগ্যাল প্রফেশন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু লিগ্যাল প্রফেশন যেটা অ্যালাউ করা হয়েছে, সেই মাম্মি নে বলা ধান্দা হয় তো ধান্দা হয় এরকম হবে না, ঠিক আছে। তো লিগ্যাল প্রফেশন তুমি করতে পারবে, সেখানে কোনো রকম তোমার বাধা কিছু নেই, এবং সেটা তোমার অধিকার, সেটা তোমার ফান্ডামেন্টাল রাইট যে তুমি যে কোনো লিগ্যাল ব্যবসা করতে পারবে। আর্টিকেল 19 এর ক্লজ নাম্বার 2 তে বলা হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশনের কথা। এখানে বলা হচ্ছে যে পার্লামেন্ট চাইলে কিছু রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে এখানে, এবং কিসের বেসিসে লাগাতে পারে না, পাবলিক অর্ডার, ডিসেন্সি, মোরালিটি, সোভারেনিটি, ইন্টিগ্রিটি, ডিফামেশন, কন্টেম্প অফ কোর্ট এক্সেট্রা, এই সমস্ত গ্রাউন্ডসে যদি পার্লামেন্ট চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে। এবং এই আর্টিকেল নাম্বার 19 এর মধ্যেই কিছু রাইট আছে, যেমন রাইট টু ইন্টারনেট, রাইট টু ইনফরমেশন, এইগুলো কিন্তু আর্টিকেল নাম্বার 19 এর আন্ডারেই পড়ছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আর্টিকেল নাম্বার 19 ক্লজ নাম্বার 2 তে কি বলা হয়েছে, রিজনেবল রেস্ট্রিকশন। একটা এক্সাম্পল দিই, যখন জম্মু কাশ্মীরে 370 সরে গেল, 370 যখন অ্যাবলিশ হয়ে গেল, তখন সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে ইন্টারনেট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ফ্রিডম অফ স্পিচ চলে যাচ্ছে, রাইট টু ইন্টারনেট চলে যাচ্ছে, এক্সপ্রেস করতে পারছে না, অনেকের ব্যবসাপত্র ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে থাকে, সেটা হ্যাম্পার হচ্ছে, তাহলে রাইট টু অকুপেশনে হ্যাম্পার হচ্ছে। তাহলে এগুলো কি ফান্ডামেন্টাল রাইট খর্ব হচ্ছে না? খর্ব হচ্ছে না, খর্ব হচ্ছে। কিন্তু এখানে বলা হয়েছে যে স্টেট চাইলে রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে, কিসের বেসিসে না, পাবলিক অর্ডার এন্ড সেফটি মেনটেন করার জন্য, ডিসেন্সির জন্য, সোভারেনিটির জন্য, ইন্টিগ্রিটির জন্য। রিসেন্টলি আমরা দেখলাম টেলিগ্রাম রেস্ট্রিক্ট করে দেওয়া হলো, টেলিগ্রাম কিছুদিনের জন্য ব্যান করে দেওয়া হলো। তো টেলিগ্রাম কিছুদিন যে ব্যান ছিল সেটাও কিন্তু ওই মানে পাবলিক অর্ডার এন্ড সেফটি মেজার, যাতে কোয়েশ্চেন পত্র লিক না হয়ে যায়, সেটাও কিন্তু এই রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারেই পড়ছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 20, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল নাম্বার 20 তে বলা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। কোনো একটা অপরাধ হয়েছে, সেই অপরাধ হওয়ার পরে সেই দোষী যে যে রাইটস পাচ্ছে, সেই রাইটটাকেই বলা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন ফর অফেন্সেস। এখানে 3টে নীতির ওপর বেস করে এই আর্টিকেলটা রয়েছে। এখানে বলা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, কোনো নো পোস্ট ফ্যাক্টো ল এখানে অ্যাপ্লাই করা যাবে না। কোনো একটা ক্রাইম হওয়ার সময় সেই ক্রাইমের জন্য বরাদ্দ যেই শাস্তি, সেই শাস্তি ওই ক্রাইমের জন্য দেওয়া হবে। ধরো এখানে একটা 10,000 টাকা চুরি করা হয়েছে, 10,000 টাকা চুরি করলে তার জন্য শাস্তি রয়েছে 3 মাসের জেল, 3 মাসের জেল হবে তার, এবং যেহেতু চুরি করার মতো অপরাধ করেছে তাই জন্য তাকে 10,000 টাকার জন্য তাকে এখানে জরিমানা দিতে হবে 50,000 টাকা, ঠিক আছে। এই শাস্তির বিধান রয়েছে আমাদের সংবিধানে, বা আমাদের যে ল বুক আছে সেই ল বুকে এই শাস্তির বিধান দিয়েছে। এবার এই ক্রাইমটা সংগঠিত হয়েছে ধরো জুন 14 এটা সংগঠিত হয়েছে 2026 এ। ঠিক তার এক সপ্তাহ পরে বা পরের মাসে 14 জুলাই 2026 একটা আইন তৈরি হয়ে গেল যে না, এখানে 3 মাসের শাস্তি নয়, একটা এসআই লিখলেই হয়ে যাবে। 10,000 টাকা চুরি করেছে কোনো ব্যাপার নয়, সে এই 50,000 টাকার বদলে 1 লাখ টাকা দেবে জরিমানা, কিন্তু 1 লাখ টাকা দেবে জরিমানা, আর একটা হচ্ছে প্রবন্ধ লিখতে হবে, একটা এসে লিখতে হবে, তাহলে তার শাস্তির, এইটাই হচ্ছে শাস্তির বিধান। এই লটা এনাক্ট করা হয়েছে। কিন্তু এই যে পার্সনটা, যেই পার্সনটা ক্রাইমটা অলরেডি 1 মাস আগে করে ফেলেছে, তার জন্য কিন্তু এই লটা লাগু হবে না। তার জন্য সেই পরিস্থিতিতে, সেই সময়ে যে শাস্তিটা ছিল সেই শাস্তিটাই কিন্তু লাগু হবে। হলো নো ডাবল জিওপার্ডি,
একটা অপরাধের জন্য একবারই শাস্তি দেওয়া হবে, একটা অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে না। মানে একটা অপরাধ সংগঠিত হয়েছে, জেলে গেছো, তোমার শাস্তি শেষ হয়ে গেছে, তুমি বাড়ি চলে এসছো, আবার যদি তোমাকে জেলে যেতে হয় তাহলে আবার একটা অপরাধ করতে হবে। এবং নো সেলফ ইনক্রিমিনেশন, তোমার নিজেকে নিজের এগেনস্টে সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। এই তিনটে রাইট পাচ্ছি আর্টিকেল 20 থেকে। এবং ইম্পর্টেন্ট, এই আর্টিকেল 20 কিন্তু কখনো ভায়োলেট করা যায় না, ঠিক আছে? নেক্সট হচ্ছে আর্টিকেল 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এই আর্টিকেল 21 এর মধ্যে প্রচুর রাইট ঢুকে রয়েছে, ঠিক আছে? আর্টিকেল 21 এর মধ্যে অনেক রাইটস ইনক্লুডেড রয়েছে। এবং এখানে কি বলা হচ্ছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। তার মানে যদি কোনো এরকম আইন না থাকে যেখানে বলা হচ্ছে যে এই ইনফরমেশনটা দিতে হবে বা এখানে তার স্বাধীনতা খর্ব করা হচ্ছে, সেটা যদি না থাকে তাহলে কোনো ব্যক্তির পার্সোনাল লিবার্টি বা তার প্রোটেকশন অফ লাইফকে খর্ব করা যাবে না। খুব স্পেসিফিক্যালি এখানে বলা হয়েছে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসিজার এস্টাবলিশড বাই ল। প্রসিজার এস্টাবলিশড বাই ল, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যদি এরকমটা বলা হয় যে প্রোটেকশন অফ লাইফ আছে, আমার বেঁচে থাকার অধিকার আছে, তাহলে তো যে চুরি করেছে সে বলবে বা যে খুন করেছে সে বলবে আমাকে তো এখানে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, আমার প্রোটেকশন অফ লাইফ আছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া কিভাবে হচ্ছে? বাই দ্য প্রসিজার এস্টাবলিশড বাই ল, আইন দ্বারা স্বীকৃত যে পদ্ধতি সেই পদ্ধতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং পার্সোনাল লিবার্টির কথা বলা হচ্ছে। আমরা এই যে অনেক সময় দেখি যে আমাদের পার্সোনাল অনেক জিনিসপত্র, পার্সোনাল চ্যাট হোক, পার্সোনাল কোনো ছবি হোক, সেটা এমনি নর্মাল ছবিও হতে পারে, সেটা কেউ লিক করে দিচ্ছে, সেটা কেউ ডিফেম করছে, সেক্ষেত্রে কিন্তু তার পার্সোনাল লিবার্টি মানে তার ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। এবং এই ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হলে কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইট খর্ব হচ্ছে এবং তার এগেইনস্টে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো যদি তোমার ক্ষমতা থাকে। তো এই অধিকারটি কেবল ভারতের নাগরিকদের জন্য নয়, দেশে বসবাসকারী যে কোনো বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। পরবর্তীতে এর অধীনে বেশ কিছু অধিকার সংস্করণ করা হয়, যেমন কিরকম রাইট টু মুভ টু অ্যাব্রড, এটাও সংশোধন করা হয়, এটা আসছে মেনকা গান্ধী কেস থেকে। এবং রাইট টু স্লিপ, রাইট টু লিভ ইন আ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু আর্টিকেল 21 এর আন্ডারেই আসছে। আর্টিকেল 21 এর আন্ডারে স্বাস্থ্য এবং চিকিৎসার অধিকার, জীবিকা নির্বাহের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, দূষণমুক্ত পরিবেশের অধিকার, দ্রুত বিচারের অধিকার, এটাও খুব ইম্পর্টেন্ট, স্পিডি ট্রায়াল করার কথাও বলা হয়েছে। এবং আর্টিকেল নাম্বার 21A, এটা হচ্ছে রাইট টু এডুকেশন, এটা অ্যাড করা হয় 2002 সালে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবং এখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইট। এই যে আমরা রাইট টু এডুকেশন অধিকারটা পড়লাম, সেই অধিকারের অধীনে প্রণীত শিক্ষার অধিকার রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আরটিই আইন 2009, যেটা 1 এপ্রিল 2010 থেকে কার্যকর করা হয়। ভারতীয় সংবিধানের 349 নম্বর আর্টিকেল অনুযায়ী জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি চাইলে মৌলিক অধিকারকে স্থগিত করতে পারেন। তবে 1978 খ্রিস্টাব্দের 44তম সংশোধনী আইন অনুযায়ী যে কোনো পরিস্থিতিতে 21 নম্বর ধারা স্থগিত বা বাতিল করা যাবে না। গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে মৌলিক সুরক্ষা প্রদান, যেটা হচ্ছে আর্টিকেল 22, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট and detention in certain cases, এই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে দ্রুত গ্রেপ্তারির কারণ জানাতে হবে, অভিযুক্তকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই অধিকারগুলো পাচ্ছে আর্টিকেল 22 থেকে। এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক করা যাবে না। প্রতিরক্ষামূলক আইনের অধীনে কোনো ব্যক্তিকে সাধারণত 3 মাসের বেশি আটকে রাখা যায় না। এর বেশি আটকে রাখতে হলে হাইকোর্টের বিচারপতিদের দিয়ে গঠিত উপদেষ্টা বোর্ড বা অ্যাডভাইজারি বোর্ডের অনুমোদন লাগে। আর্টিকেল 22টাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে
যে এই যে অধিকারটা, এটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য করা হচ্ছে। প্রিভেন্টিভ ডিটেনশন মানে প্রতিরক্ষামূলক আটক, মানে মনে করা হচ্ছে কোনো একটা ব্যক্তি কোনো ক্রাইম করতে পারে, তার আগেই তাকে আটকে রাখা হচ্ছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট আসে 1950-এ, যেটা পরবর্তী ক্ষেত্রে 1969 খ্রিস্টাব্দে আবার এক্সপায়ারও করে যায়। এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980, এটা হচ্ছে প্রিভেনশন, মানে এই অ্যাক্টের আন্ডারে কাউকে আটক করতে পারে। তারপর হচ্ছে ধরো আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, ইউএপি এর আন্ডারে আটক করতে পারে। এরকম কিছু ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে যে অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা যায় এমন পার্সনদের যারা লাইক ক্রাইম করতে পারে এমন একটা। এখানে ক্রাইম হওয়ার আগে কাউকে আটক করা হচ্ছে, তাদের যে অধিকার, সেই অধিকারটা বলা হচ্ছে আর্টিকেল 22-তে। তাদের অধিকার কি না, তাদেরকে জানাতে হবে যে কিসের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং তাদের অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পেশ করতে হবে, এবং 24 ঘন্টার বেশি আটক করে রাখা যাবে না। যদি 3 মাসের বেশি আটক করতে হয় তাহলে অ্যাডভাইজারি বোর্ডের অনুমোদন লাগবে। তাহলে অল দিস অ্যাক্টিভিটিস করতে হবে। আর্টিকেল 22-তে তাদেরকে এই সমস্ত রাইট দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা হচ্ছে আর্টিকেল 23 এবং 24, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। আর্টিকেল নাম্বার 23-তে বলা হচ্ছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার। হিউম্যান ট্রাফিকিং করা যাবে না, ফোর্স লেবার্স করা যাবে না। মানব প্রচার, কৃতদাস প্রথা, বেগার খাটানো, মানুষদের স্বাধীনতা হরণকারী সহ অন্যান্য নিষ্ঠুর প্রথা বাতিল করতে হবে। ঠিক আছে। আর্টিকেল 23 ক্লজ নাম্বার 2 অনুযায়ী রাষ্ট্র চাইলে কোনো জরুরি পরিস্থিতিতে জনস্বার্থে বা সামাজিক কল্যাণের জন্য নাগরিকদের বাধ্যতামূলক কাজে নিয়োজিত করতে পারে, তবে এই ক্ষেত্রে ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে কোনো বৈষম্য থাকা যাবে না। কি বলছে যে রাষ্ট্র যদি চায় তাহলে কোনো জরুরি পরিস্থিতিতে পাবলিক পারপাসে, কোনো জনগণের জন্য, সামাজিক কল্যাণের জন্য কোনো বাধ্যতামূলক কাজে নিয়োজিত করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোনো কিন্তু ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল 24 বলছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার। চাইল্ড লেবারকে প্রহিবিট করতে হবে। দেশের ভবিষ্যতের লক্ষ্যে শিশুদের স্বাস্থ্য ও বিকাশ নিশ্চিত করার জন্য এই অনুচ্ছেদটি প্রযোজ্য, এবং এই অনুচ্ছেদ অনুযায়ী 12 বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না। কোনো হ্যাজার্ডিয়াস প্লেসে, মানে যেখানে কোনো লাইক কোনো কেমিক্যাল ফ্যাক্টরি হোক, যেখানে খুব পলিউটেড কোনো একটা এনভায়রনমেন্ট, সেখানে করা যাবে না। এবং যদি শিশুদেরকে এমপ্লয়মেন্ট দিতে হয় বা চাইল্ড লেবার হয় কোনো ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে নন স্কুল আওয়ারে তাদেরকে নন হ্যাজার্ডিয়াস প্লেসে এমপ্লয়মেন্ট দেওয়া যাবে, কিন্তু সেটাও নন স্কুল আওয়ারে, যে স্কুলিং আওয়ারে কিন্তু নয়। এই অনুচ্ছেদকে বাস্তবায়ন করতে ভারত সরকার 1986 খ্রিস্টাব্দে শিশু শ্রম নিষিদ্ধ আইন বা দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট এবং 2016 সালে শিশু ও কিশোর শ্রম নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করেছেন। এছাড়া ফ্যাক্টরি অ্যাক্ট আছে, মাইন্স অ্যাক্ট আছে, মার্চেন্ট শিপিং অ্যাক্ট আছে, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট আছে। এগুলোর মাধ্যমেও কিন্তু এই শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28-এর মধ্যে রয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম প্রচার করার যে অধিকার, সেটা রয়েছে আর্টিকেল নাম্বার 25-এ। ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন। ইংলিশটা পড়লে একটু ভালো লাগে, বিকজ বুঝতে সুবিধা হয়। এখানে বলা হচ্ছে যে সকল ব্যক্তি তার নিজের পছন্দ মতো ধর্ম বেছে নিতে পারে, তা পালন করতে পারে, তার স্বাধীনতা দেওয়া রয়েছে, এবং সেটা প্রপাগেটও করতে পারে, কিন্তু কখনোই জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ করা এই আর্টিকেলের অন্তর্ভুক্ত নয়। তার মানে ফোর্সফুলি কাউকে কনভার্সন করা সেটা কিন্তু একটা ক্রাইম। হ্যাঁ, কোনোভাবে ফোর্সফুলি বা কোনো লোভ দেখিয়ে কনভার্ট করানো যাবে না। শিখদের কৃপান ধারণ ও বহন করা এই অনুচ্ছেদের অধীনেই বৈধ করা হয়েছে। ঠিক আছে, মানে শিখরা যে ওই কৃপান ইউজ করে না, যেটা ওদের একটা অস্ত্র হয়, তো সেটা ধারণ করা এবং বহন করা, সেটা কিন্তু এই আর্টিকেলের আন্ডারেই পড়ছে। বিকজ শিখদের যে পঞ্চকর রয়েছে তার মধ্যে কৃপান রয়েছে, এবং সেটা ওদের ধর্মের খুব ফান্ডামেন্টাল একটা বিষয়, তাই সেটা তারা বহন করতে পারবে, সেটা কিন্তু এই আর্টিকেলের মধ্যে রয়েছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 26, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, ধর্মীয় বিষয় পরিচালন করার স্বাধীনতা। এই অনুচ্ছেদের অধীনে যে কোনো ধর্মীয় সম্প্রদায় বা তার অংশ বিশেষ নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার অধিকার রয়েছে, যেমন নিজস্ব
যে পরিকাঠামো, প্রতিষ্ঠান স্থাপন, সম্পত্তি অর্জন করা, এগুলো সবকিছুই কিন্তু এই আর্টিকেল 26 এর আন্ডারে রয়েছে। এখানে বলা হচ্ছে যে এস্টাবলিশ অ্যান্ড মেনটেন রিলিজিয়াস ইনস্টিটিউশন, এস্টাবলিশ করতে পারবে, মেনটেন করতে পারবে, তাদের নিজস্ব রিলিজিয়াস অ্যাফেয়ার্স ম্যানেজ করতে পারবে এবং ওন করতে পারবে এবং অ্যাকোয়ার করতে পারবে মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। তার মানে এই যে মন্দিরের বা মসজিদের বা চার্চের এই যে প্রপার্টিগুলো থাকে, সেই প্রপার্টিগুলোও কিন্তু ওন করতে পারবে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন, সেটাও কিন্তু বলা হচ্ছে এই ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে আর্টিকেল 27, ফ্রিডম ফর পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি রিলিজিয়ন। এই অনুচ্ছেদটি ধর্ম নিরপেক্ষতাকে উৎসাহিত করে এবং ধর্মীয় করের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো রকমের ট্যাক্স লেভি করা যাবে না বা কোনো ফিস লেভি করা যাবে না যদি কোনো রিলিজিয়ন প্রমোট করার জন্য, মানে আগেকার দিনে যে জিজিয়া কর নেওয়া হতো নন হিন্দুদের কাছ থেকে, সেরকম কোনো কর নেওয়া যাবে না, বা উল্টোটাও কোনো রকমের কোনো কর লাগু করা যাবে না। রাষ্ট্র করদাতাদের টাকা কোনো একটি নির্দিষ্ট ধর্মের উন্নতির জন্য ব্যবহার করা যাবে না, আবার রাষ্ট্র সরকারি তহবিল থেকে কোনো একটি নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দিতে পারবে না। নেক্সট হচ্ছে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। এই আর্টিকেলটাও খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে কোন রকমের রিলিজিয়াস ইনস্ট্রাকশন প্রোভাইড করা যাবে না যদি সেটা ফুললি ফান্ডেড হয় স্টেটের দ্বারা। এই অনুচ্ছেদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, তবে রাষ্ট্র দ্বারা পরিচালিত কিন্তু কোনো ধর্মীয় ট্রাস্ট বা অ্যামেন্ডমেন্টের অধীনে প্রতিষ্ঠিত সংস্থায় ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে। তার মানে যে সমস্ত ইনস্টিটিউটগুলো ফুললি ফান্ডেড বাই স্টেট নয়, সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী নাবালক হলে তার অভিভাবকদের সম্মতি ছাড়া তার ধর্মীয় আচার বা শিক্ষায় অংশ নেওয়া বাধ্য করা যাবে না। তার মানে আমরা যে মিশনারি স্কুলগুলো দেখি, সেই মিশনারি স্কুলগুলো ফুললি ফান্ডেড বাই স্টেট নয়, তাদের নিজস্ব ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের আন্ডারে চলে, সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে, সেখানে প্রেয়ারে যিশু খ্রিস্টের নামে প্রেয়ার করা যেতে পারে। কিন্তু যে সমস্ত ইনস্টিটিউটগুলো ফুললি ফান্ডেড বাই স্টেট, সেখানে কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ করা রয়েছে। নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এখানে বলা হচ্ছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অ্যান্ড কালচার অফ মাইনরিটিস। এই অনুচ্ছেদটি মূলত নাগরিকদের নিজস্ব সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের অধিকার দেয়, যেখানে ভারত যে কোনো অঞ্চলের নাগরিকদের জন্য নিজস্ব আলাদা ভাষা, লিপি, সংস্কৃতি থাকলে তা সংরক্ষণ করার পূর্ণ অধিকার রয়েছে। এছাড়া রাষ্ট্র দ্বারা পরিচালিত বা রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কেবল ধর্ম, জাতি, বর্ণ, ভাষার ভিত্তিতে কোনো নাগরিকের ভর্তি করা থেকে বঞ্চিত করা যাবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আর্টিকেল 30, যেখানে বলা হচ্ছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে বলা হচ্ছে যে ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিশেষ অধিকার রয়েছে। রাষ্ট্র যদি কোনো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি জাতীয়করণ করে, তবে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যেন তাদের এই অধিকারটি ক্ষুণ্ণ না হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তো এখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার কথা এবং সেটাকে অ্যাডমিনিস্ট্রেট করার কথা বলা হয়েছে, এখানে যে মাইনরিটিস এর কথা বলা হচ্ছে, এই মাইনরিটিস কিন্তু শুধুমাত্র ধর্মীয় মাইনরিটিস নয়, ভাষাগত সংখ্যালঘুরাও কিন্তু এই মাইনরিটিস এর মধ্যে পড়ছে। এবার আসছি আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এখানে বলা হচ্ছে যে কোনো নাগরিকের কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং সুপ্রিম কোর্ট তা বলবৎ করতে 5 ধরনের রিট জারি করতে পারে। এই 5টি রিট কি কি? 1 নম্বর হচ্ছে হেবিয়াস কর্পাস, 2 নম্বর ম্যান্ডামাস, 3 নম্বর প্রহিবিশন, 4 নম্বর সার্টিওরারি এবং কুয়ারেন্টো। হেবিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, মানে এখানে সশরীরে হাজির করতে হবে, ঠিক আছে? মানে যার এগেইনস্টে হেবিয়াস কর্পাস জারি হচ্ছে তাকে সুপ্রিম কোর্ট বলবে তুমি এখানে এসো, কি করেছো একটু শুনি, আর কেনই বা করেছো সেটাও একটু শুনি। তো টু হ্যাভ দ্য বডি অফ, এটা এই হেবিয়াস কর্পাস যে কোনো ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে জারি হতে পারে, কোনো পাবলিক অফিসের এগেইনস্টে জারি হতে পারে, এবং এই হেবিয়াস কর্পাস কিন্তু এনশিওর করছে ইন্ডিভিজুয়াল লিবার্টির কথা, ঠিক আছে?
যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালকে আনলফুল ডিটেনশন করা হয়, ঠিক আছে, তিনি কিন্তু কোর্টে যেতে পারেন এবং সেক্ষেত্রে হেবিয়াস কর্পাস জারি হবে। ওকে, ম্যান্ডামাস কি? ম্যান্ডামাস কথার অর্থ হচ্ছে উই কমান্ড। ম্যান্ডামাস হচ্ছে উই কমান্ড। যদি কোনো পাবলিক অফিসিয়াল বা অথরিটি তার ডিউটি পারফর্ম করতে ফেলড হয়, তাহলে সেই ক্ষেত্রে ম্যান্ডামাস জারি হবে। এবং এই ম্যান্ডামাস কিন্তু কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল, প্রেসিডেন্ট, গভর্নর অথবা যার ডিউটি ম্যান্ডেটরি নয় তার এগেনস্টে জারি হতে পারবে না। তাহলে হেভিয়াস কর্পাস কিন্তু প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও জারি হতে পারে, কিন্তু ম্যান্ডামাস শুধুমাত্র যার যে কাজটা, কোনো পাবলিক অফিস বা পাবলিক অথরিটির কোনো একটা কাজ আছে, সে যদি সেই কাজটা বা সেই ডিউটিটা করতে ফেলড হয় তবেই কিন্তু ম্যান্ডামাস রিট জারি হবে। প্রহিবিশন কথার অর্থ কি? প্রহিবিশন কথার অর্থ হচ্ছে টু ফরবিট। টু ফরবিট, এখানে একটা সুপিরিয়র কোর্ট তার লোয়ার কোর্টকে আদেশ দিতে পারে এবং এই রিট ইস্যু করতে পারে প্রিভেন্ট করতে তার জুরিসডিকশনের বাইরে কাজ করার জন্য। মানে এখানে একটা হায়ার কোর্ট আছে, হায়ার কোর্ট, হাইকোর্ট বলছি না, হায়ার কোর্ট একটা লোয়ার কোর্টকে বলতে পারে যে তুমি এই কাজটা তোমার জুরিসডিকশনের বাইরে, তুমি এই কাজটা করবে না, ফরবিট করে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। আর সার্টিয়ারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড। টু বি সার্টিফাইড, টু বি সার্টিফাইড। সার্টিওরির যে রিটটা, এটাও জারি করা হচ্ছে একটা হায়ার কোর্টের দ্বারা লোয়ার কোর্টের। যদি লোয়ার কোর্টের কোনো পেন্ডিং কেস সেটা হায়ার কোর্টের কাছে চলে যাবে ইটসেলফ, যদি সেটা তার জুরিসডিকশনের বাইরে হয়ে থাকে, ঠিক আছে। আর কুয়ো ওয়ারেন্টটা মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে একটা পার্সনকে যে তুমি কোন অথরিটিতে এই চেয়ারে বসে আছো। ধরো একজন ফেক ডাব্লিউবিসিএস, সে ডাব্লিউবিসিএস নয় কিন্তু বলে বেড়াচ্ছে সে ডাব্লিউবিসিএস, অথচ সে চেয়ারে বসে রয়েছে ডাব্লিউবিসিএস এর। তখন তাকে কোর্ট বলতে পারে, যদি এই রিট এর আন্ডারে পড়ে, যে কোন অথরিটিতে তুমি এই পজিশনে বসে রয়েছো, কোন কোন ক্ষমতা বলে এই অফিসটা তুমি হোল্ড করছো, তো বাই হোয়াট অথরিটি, এটা হচ্ছে কুয়ো ওয়ারেন্ট। জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি চাইলে মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন এবং তখন এই অধিকারগুলো স্থগিত হতে পারে। ডক্টর বি আর আম্বেদকর এই অনুচ্ছেদকে সংবিধানের আত্মা এবং হৃদয় বলে অভিহিত করেছেন। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে উল্লেখিত মৌলিক অধিকারগুলির মধ্যে 5টি অনুচ্ছেদ শুধুমাত্র নাগরিকদের জন্য প্রযোজ্য। 15, 16, 19, 29, 30 এই 5টি আর্টিকেল শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, বাকি আর্টিকেলগুলো সবার জন্য প্রযোজ্য। এই 5টা মনে রাখবে, বাকিগুলো মনে রাখতে হবে না, এমনিই মনে থাকবে। নেক্সট হচ্ছে মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে, এটা অলরেডি বলে দিয়েছি। এই অধিকারগুলি শর্তহীন নয়, মানে এখানে রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে যদি পার্লামেন্ট চায়, তাহলে জনগণের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষা করতে কিছু যুক্তিসঙ্গত বিধি নিষেধ আরোপ করা যাবে। পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে এতে পরিবর্তন আনতে পারে, তবে সেটা সংবিধানের মূল কাঠামোকে লঙ্ঘন করা যাবে না, বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে না। এই অধিকারগুলো মূলত রাষ্ট্রীয় ক্ষমতার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় অবস্থার সময় শুধুমাত্র 20 এবং 21 অনুচ্ছেদ ছাড়া বাকি সমস্ত মৌলিক অধিকার রাষ্ট্রপতির আদেশে স্থগিত রাখা যায়। কিন্তু এখানে আর্টিকেল 19টা খেয়াল রাখবে, আর্টিকেল 19 শুধুমাত্র ওয়ার বা এক্সটার্নাল এমার্জেন্সির সময়ই খর্ব করা যায়, বাকি সময় নয়। নেক্সট হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কিত বিভিন্ন মামলা। একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য 1950 সালে ভারতের কমিউনিস্ট নেতা একে গোপালনকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বা প্রতিরক্ষামূলক আটক আইনের অধীনে বিচার চাইলে মাদ্রাজ জেলে বন্দী রাখা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানে 19, 21 এবং 22 নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলি লঙ্ঘন করেছে বলে তিনি আবেদন করেন এবং সুপ্রিম কোর্টের এই মামলায় প্রাথমিকভাবে রায় দেয় যে 19 এবং 21 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলিকে একে অপরের থেকে সম্পূর্ণ স্বাধীন এবং রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে আইন করে তা সীমিত করা যেতে পারে। এই মামলায় রায়টি পরবর্তীকালে ভারতীয় বিচার ব্যবস্থায় ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে একটি সংকীর্ণ রায় হিসেবে বিবেচিত হয়। এখানে সুপ্রিম কোর্ট ন্যারো ভিউ নেন এই একে গোপালন ভার্সেস মাদ্রাজ কেসে। তবে 1978 সালের বিখ্যাত মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ভারত সরকার মামলাতে সুপ্রিম কোর্ট
একে গোপালন রায়টি বাতিল করে এবং 21 নম্বর অনুচ্ছেদের একটা ব্রডার অ্যাসপেক্ট নেয় এবং বলা হয় যে রাইট টু মুভ টু অ্যাব্রড ইজ এ ফান্ডামেন্টাল রাইট। এখানে মেনকা গান্ধীর পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল। মেনকা গান্ধী কে ছিলেন? মেনকা গান্ধী ছিলেন হচ্ছে সঞ্জয় গান্ধীর স্ত্রী এবং তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। বলা হচ্ছিল যে তিনি তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছিল না, তার জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন এবং বলা হয় যে এখানে আমার পার্সোনাল লিবার্টি খর্ব করা হচ্ছে, আমার ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং সেখানে সুপ্রিম কোর্ট একটা ব্রডার অ্যাসপেক্ট নেয় এবং আর্টিকেল 21 এর আন্ডারই একটা ফান্ডামেন্টাল রাইট। রিসেন্টলি সুপ্রিম কোর্ট বলেছে যে ওয়াক অন ফুটপাতে চলার অধিকার হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, এটাও কিন্তু আর্টিকেল 21 এর আন্ডারই ঢুকছে। আচ্ছা, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। 1967 সালের 17তম সংবিধান সংশোধনের মাধ্যমে পাঞ্জাব সিকিউরিটি অফ ল্যান্ড টেনিওর্স অ্যাক্টকে নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে গোলকনাথ পরিবার তাদের উদ্ধৃত জমি হারায়। এতে দেখো, এটা হচ্ছে 1967 কিন্তু রাইট টু প্রপার্টি একটা মৌলিক অধিকার ছিল। এতে তারা সম্পত্তির অধিকার, যা সেই সময় মৌলিক অধিকার ছিল, সেটা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে। সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দেন যে ভারতের সংসদ মৌলিক অধিকারগুলোকে খর্ব বা বাতিল করতে কোনো আইন পাশ করতে পারবে না। সুপ্রিম কোর্টের 11 জন বিচারপতির বেঞ্চ এই রায়টি দিয়েছিল। এরপর আসে দ্য ফেমাস কেশবানন্দ ভারতী কেস, যেখানে সুপ্রিম কোর্টের ইতিহাসে এটি ছিল দীর্ঘতম শুনানি, যেটা 68 দিন ধরে চলেছিল এবং 13 জন বিচারকদের নিয়ে একটি বৃহত্তম বেঞ্চ এই মামলায় নিযুক্ত ছিল এবং 1973 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্যের মামলায় রায় দেয়। সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা ধ্বংস করতে পারবে না। নেক্সট হচ্ছে এডিএম জবলপুর ভার্সেস সিপকান শুক্লা। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করার পর মিসা বা মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের আইনের অধীনে অনেক রাজনৈতিক নেতা এবং বিরোধী কর্মীকে বিনা বিচারে আটক করা হয় এবং সুপ্রিম কোর্ট এই মামলায় বিতর্কিত রায় দেয় যে জরুরি অবস্থার সময় নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে স্থগিত করা যেতে পারে। পরবর্তীতে অবশ্য এই বিভিন্ন রায়ে এই সিদ্ধান্তটিকে বাতিল করা হয়েছে এবং এই মামলাটি হেভিয়াস কর্পাস মামলা নামে পরিচিত। মেনকা গান্ধী বনাম ভারত সরকার, মানে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসে 1978 সালে ভারত সরকার জনস্বার্থের কথা উল্লেখ করে পাসপোর্ট আইন, যেটা 1967 এর একটি আইন ছিল, তার 10 নম্বর ধারার সাবক্লাস 3C তে মেনকা গান্ধীর পাসপোর্ট বাজেয়াপ্ত করে। মেনকা গান্ধী কে ছিলেন? মেনকা গান্ধী ছিলেন সঞ্জয় গান্ধীর স্ত্রী এবং সরকার এই কারণ জানাতে অস্বীকার করে, মানে কেন যে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে তার কারণ জানাতে অস্বীকার করেন। এর প্রতিবাদে তিনি সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ, যেখানে রিট পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টে এবং এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে কোনো আইনকে অবশ্যই যুক্তিসঙ্গত, ন্যায্য এবং পক্ষপাতহীন হতে হবে। মানে এখানে তার যে পার্সোনাল লিবার্টি, সেই পার্সোনাল লিবার্টি খর্ব হচ্ছে বলে সুপ্রিম কোর্ট জানায়। সুপ্রিম কোর্ট এখানে একটা ব্রডার ভিউ নেয় এবং সরকার কোনো নাগরিকের পাসপোর্ট এভাবে খুশি মতো গোপনে বাজেয়াপ্ত করতে পারবে না। এটি সংবিধানের 14, 19 এবং 21 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা এবং সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছিল। ব্যক্তি স্বাধীনতার পরিধি সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। বিদেশ ভ্রমণের অধিকারকেও এই রায়ে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়। তার মানে এখানে ভারতের ইউনিয়ন টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় রিসাইড করা বা ফ্রি মুভমেন্টের অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 19 এ, কিন্তু যেখানে বিদেশ যাওয়ার মানে ফরেন যাওয়ার যে অধিকার সেটা কিন্তু আর্টিকেল নাম্বার 21 এ পড়ছে, যেটা সুপ্রিম কোর্ট মেনশন করে। রিসেন্টলি আমরা দেখেছি যে ফুটপাতে চলার অধিকারকেও সুপ্রিম কোর্ট একটা ফান্ডামেন্টাল রাইটের মর্যাদা দিয়েছে, সেটাও কিন্তু এই আর্টিকেল 21 এর মধ্যেই পড়ছে। এরপর হচ্ছে মিনার্ভা মিলস বনাম ভারত সরকার, যেটা 1980 খ্রিস্টাব্দে হচ্ছে। 1971 সালে ভারত সরকার মিনার্ভা মিলস নামে একটি টেক্সটাইল কোম্পানির ন্যাশনালাইজেশন করেন, জাতীয়করণ করেন এবং এই কোম্পানি কর্তৃপক্ষ এই জাতীয়করণের বৈধতার জন্য 42তম সংবিধান সংশোধনী আইনে কয়েকটি ধারা নিয়ে সুপ্রিম কোর্টে দাবি জানায়। সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দেয় যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে ভারসাম্য সংবিধানের একটি অন্যতম মৌলিক কাঠামো। তার মানে এখানে সুপ্রিম কোর্ট বলে যে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি এই দুটোর মধ্যে ব্যালেন্স করেই কিন্তু আমাদের যে বেসিক স্ট্রাকচারটা, সেই বেসিক স্ট্রাকচারটা এই দুটো
জিনিসের ব্যালেন্সের বেডরকের ওপর রয়েছে এবং এই দুটো ব্যালেন্স করেই চলতে হবে, সেই কথাটা সুপ্রিম কোর্ট এই কেসের মধ্যে জানান। এবার হচ্ছে এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ স্টেট। 1989 সালে কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী এসআর বোমাই জনতা পার্টির সরকারকে রাজ্যপাল বরখাস্ত করে। এছাড়াও বিভিন্ন সময়ে নাগাল্যান্ড, মেঘালয়, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং রাজস্থানের রাজ্য সরকারগুলিতে 356 ধারা প্রয়োগ করে বরখাস্ত করা হয়েছিল। 1994 খ্রিস্টাব্দে 11ই মার্চ ভারতের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এবং এই বিষয়গুলির উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। এখানে কি বলা হয় যে এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্তটি চূড়ান্ত নয় এবং আদালত প্রয়োজন মনে করলে এই সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনা করতে পারে। বিধানসভার ফ্লোর টেস্ট বা আস্থা ভোটের প্রেক্ষিতে তা প্রমাণ করা যাবে। তার মানে রাষ্ট্রপতি চাইলেই কোন একটা স্টেটের মধ্যে এমার্জেন্সি জারি করে দিতে পারবে, কিন্তু সেই যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। রাষ্ট্রপতি কে এস পুট্টাস্বামী বনাম ভারত সরকার কেস 2017। 2012 সালে কর্ণাটকের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে এস পুট্টাস্বামী ভারত সরকারের আধার প্রকল্পের সাংবিধানিক বৈধতাকে বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা দেয়। এই রায় অনুযায়ী গোপনীয়তার অধিকার স্পষ্টভাবে উল্লেখ নেই, তাই এটি কোনো মৌলিক অধিকার নয়। 2017 সালের 24 আগস্ট 9 জন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছিল, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে সম্পর্কিত এবং সেখানে গোপনীয়তার অধিকারকে ক্লিয়ারলি মেনশন নেই, এটা বলেছিল সুপ্রিম কোর্ট। বর্তমানে ভারতীয় সংবিধানের মোট কতগুলি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে রয়েছে হচ্ছে 6টি মৌলিক অধিকার। আগে 7টা ছিল, সম্পত্তির অধিকারকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে এবং বর্তমানে রয়েছে 6টি অধিকার। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারাটি কোন দেশ থেকে গৃহীত? এটি গৃহীত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোথায় আছে মৌলিক অধিকারের কথা? বিল অফ রাইটসে। নেক্সট হচ্ছে স্বাধীনতার অধিকার সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে? স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে 19 থেকে 22 নম্বর ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে 23 এবং 24-এ। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনের কথা বলা হয়েছে। কত সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? এটা হচ্ছে 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, যখন মোরারজি দেশাইয়ের জনতা পার্টি সরকার ছিল। কোয়েশ্চেন নাম্বার 6, বর্তমানে ভারতীয় সংবিধানের দ্বাদশ অংশে কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা উল্লেখ করা রয়েছে? অপশন এ হচ্ছে অনুচ্ছেদ 300A, অনুচ্ছেদ 312, 320A নাকি 325? সঠিক উত্তর হচ্ছে 300A। সম্পত্তির অধিকার আগে একটি ফান্ডামেন্টাল রাইট ছিল, মৌলিক অধিকার ছিল, এবং যেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লিগ্যাল রাইটস এর মর্যাদা দেওয়া হয়েছে এবং যেটা আর্টিকেল 300A তে এবং পার্ট নাম্বার 12 এর অন্তর্ভুক্ত। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের প্রধান এবং সর্বোচ্চ অভিভাবক কাকে বলা হয়? সর্বোচ্চ অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যেতে পারো তুমি ডাইরেক্টলি যদি মৌলিক অধিকার খর্ব হয়। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করতে পারে? আর্টিকেল 368 অনুযায়ী। এবং আর্টিকেল 368 এটাও কিন্তু সংশোধন করতে আর্টিকেল 368 এর আন্ডারেই করতে হবে। সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে রিট জারি করতে পারে? আর্টিকেল 32 অনুযায়ী। 5 ধরনের রিট রয়েছে। সংবিধান কোন অনুচ্ছেদে নাগরিকদের বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? আর্টিকেল 15-এ বলা হয়েছে ডিসক্রিমিনেশন করা যাবে না। সাংবিধানিক প্রতিকারের অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয়েছে আর্টিকেল 32-তে, যেটা রিট জারি করার অধিকার। ভারতের সংবিধানের জাতীয় জরুরি অবস্থার সময় নিম্নের কোন মৌলিক অধিকারটি স্থগিত করা যাবে না? এখানে এই 19টাকে যদি অপশনে না রাখাটাই ভালো। আর্টিকেল 20 এবং 21 এবং আর্টিকেল 19ও করা যাবে না। আর্টিকেল 19 করা যাবে কিসের থ্রুতে? ওয়ার অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য। ভারতীয় সংবিধানে কোন ধারে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? আর্টিকেল 17-এ বলা হয়েছে আনটাচেবিলিটির কথা। কত ধরনের রিট জারি করার কথা বলা হয়েছে? 5 ধরনের রিট জারি করার কথা বলা হয়েছে, যার ডিটেলস আমরা অলরেডি ক্লাসে পড়লাম। সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকারের কথা বলা হয়েছে? আর্টিকেল 30-তে বলা হয়েছে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটা বলা হয়েছে আর্টিকেল 21A তে বলা হয়েছে এবং যেটা
2002-তে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়। শিশু শ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় উল্লেখ করা রয়েছে? চাইল্ড লেবার প্রহিবিট করার কথা বলা হয়েছে আর্টিকেল 24-এ। ডক্টর বি আর আম্বেদকর কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার বা আর্টিকেল 32-কে তিনি বলেছেন দ্য হার্ট অ্যান্ড ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন। নিম্নের কোন অনুচ্ছেদ বিদেশিদের জন্য প্রযোজ্য নয়? বিদেশিদের জন্য প্রযোজ্য নয় এটা মনে না রেখে আমি বলেছিলাম মনে রাখতে 15, 16, 19, 29, 30 এই কটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, তাহলে 15 বিদেশিদের জন্য নয়। কোয়েশ্চেন নাম্বার 20, জাতীয় জরুরি অবস্থার সময় নিম্নের কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করা যায় না? জাতীয় জরুরি অবস্থা কেন কোনো সময়ই আর্টিকেল 20 কিন্তু স্থগিত করা যায় না। তাহলে গোটা ক্লাসটা আমরা ডিসকাস করলাম, 20টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। কার কোথায় কোনো অসুবিধা হলে সেটা তোমরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো। ক্লাসের পিডিএফ রিগার্ডিং যে কোনো ধরনের কোয়ারি কোয়েশ্চেন সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, এবং আমাদের টেলিগ্রামে যে ফ্রি পিডিএফ গুলো দেওয়া হচ্ছে সেটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আপকামিং কোন টপিকের ক্লাস তোমরা চাইছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো দেখা হবে নেক্সট ক্লাসে।